রাজার বাড়িতে রাত্রি যাপন। একদিনের জন্য ঘুরে এলাম উড়িষ্যার ঢেঙ্কানালের সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা রাজপ্রাসাদ গজলক্ষ্মী প্যালেস থেকে। গজলক্ষ্মী প্রাসাদে গিয়ে প্রাসাদের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা রাজকীয় উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কেবল অনুভব করা যায়। রাজবাড়ির বসার ঘরে বসেই কথা হচ্ছিল কুঁয়ার সাহেব জিতেন্দ্র প্রতাপ সিং দেওয়ের সঙ্গে। তিনি জানালেন ১৯৩৫ সালে তার পিতামহ শ্রীশেষ প্রতাপ সিং দেও এই প্রাসাদ নির্মাণ শুরু করেন, যা ১৯৪২ খ্রিস্টাব্দে বসবাসের উপযুক্ত হয়ে যায়। রাজপ্রাসাদের বসার ঘরটায় সাজানো নানা জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ নজরে পড়ল একটি বাঘের মাথা, যার চোখ দুটোর দিকে তাকালে আজও হাড় হিম করা এক অনুভূতি হয়। জিতেন্দ্র প্রতাপ সিং দেও জানালেন, কোরাপুটে এই বাঘটি একসময় নরখাদক হয়ে উঠেছিল। এক এক করে ৭৬টি মানুষের প্রাণ কাড়ে এই বাঘ। তার বাবা রণেন্দ্র প্রতাপ সিং দেও অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে এই নরখাদক বাঘকে শেষ করেন। রাজার বাড়িতে রাত্রি যাপন। একদিনের জন্য ঘুরে এলাম উড়িষ্যার ঢেঙ্কানালের সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা রাজপ্রাসাদ গজলক্ষ্মী প্যালেস থেকে। গজলক্ষ্মী প্রাসাদে গিয়ে প্রাসাদের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা রাজকীয় উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কেবল অনুভব করা যায়। রাজবাড়ির বসার ঘরে বসেই কথা হচ্ছিল কুঁয়ার সাহেব জিতেন্দ্র প্রতাপ সিং দেওয়ের সঙ্গে। তিনি জানালেন, ১৯৩৫ সালে তার পিতামহ শ্রীশেষ প্রতাপ সিং দেও এই প্রাসাদ নির্মাণ শুরু করেন, যা ১৯৪২ খ্রিস্টাব্দে বসবাসের উপযুক্ত হয়ে যায়। রাজপ্রাসাদের বসার ঘরটায় সাজানো নানা জিনিসপত্র দেখতে দেখতে হঠাৎ নজরে পড়ল একটি বাঘের মাথা, যার চোখ দুটোর দিকে তাকালে আজও হাড় হিম করা এক অনুভূতি হয়। জিতেন্দ্র প্রতাপ সিং দেও জানালেন, কোরাপুটে এই বাঘটি একসময় নরখাদক হয়ে উঠেছিল। এক এক করে ৭৬টি মানুষের প্রাণ কাড়ে এই বাঘ। তার বাবা রণেন্দ্র প্রতাপ সিং দেও অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে এই নরখাদক বাঘকে শেষ করেন।